এ প্লাস বি ইকুয়াল টু 5 এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বি এর মান কত? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের এমন দুটি সংখ্যা নিতে হবে যাতে এই দুটি শর্ত ফিল আপ হয়। আমরা যদি এখানে 4 এবং 1 নেই, এ ইকুয়াল 4 বি ইকুয়াল টু 1, তাহলে 4 এর একে 5, 4 এর একে 3, প্লাসের ক্ষেত্রে 5, মাইনাসের ক্ষেত্রে 3 হয়। তার মানে 4 এবং 1 গুণ করলে 4 হয়, তার মানে এ বির মানটা 4। একটি বানর 14 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠে পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সেকেন্ড সময় লাগবে? আমরা বিগত লিখিত পরীক্ষাগুলোর যে মডেল টেস্টগুলো রয়েছে বা অন্যান্য বেশ কিছু এই ধরনের অঙ্ক কিন্তু বেশ কয়েকবার দিয়েছি। অঙ্কটা আমি সমাধান করে দিচ্ছি, কিন্তু তার আগে কথা হচ্ছে এত বাঁশ থাকতে পিচ্ছিল বাঁশটাতেই কেন উঠতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনারা যাতে আরও ভালো থাকেন এবং আপনার বাবা মার মুখে, পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটান এবং অত্যন্ত দ্রুত আপনারা একটা চাকরি পান, আমরা এই দোয়াটা সবসময় করি এবং তারই ধারাবাহিকতায় আপনাদের প্রস্তুতিতে একটুখানি সহায়তা করার জন্য আমাদের প্রতিদিন আয়োজন করা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন মডেল টেস্টগুলো। খুব সহজেই কিন্তু একটা চাকরি পাওয়া যায়, যদিও প্রসেসটা একটুখানি লেন্দি, তারপরে কিন্তু খুব সহজেই আপনারা একটুখানি কষ্ট করলে কিন্তু এই চাকরিটা অর্থাৎ শিক্ষক নিবন্ধন চাকরিটা পেতে পারেন। তো আপনাদের এই যাত্রাতে আমাদের একটুখানি সহায়তা করার জন্য আমাদের প্রতিনিয়ত মডেল টেস্টগুলো আপলোড করা হচ্ছে, যাতে আপনারা নিজে ব্যক্তিগতভাবে আপনারা বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে পারেন, এর পাশাপাশি মডেল টেস্টগুলো থেকে নিজেকে আরও বেশি ঝালিয়ে নিতে পারেন। তো আর বেশি কথা নয়, শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নযুক্ত এক্সক্লুসিভ মডেল টেস্ট। শুরুতেই আমাদের যেটি রয়েছে বাংলা অংশ, কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? তাহলে কর্তৃকারকে শূন্য বিভক্তি কর্তা থাকবে প্রধান, তার মানে এখানে আরিফ বই পড়ে, তার মানে আরিফটা হচ্ছে কর্তৃকারক শূন্য, এখানে এটা কর্তা, এটি কর্তৃকারকে শূন্য বিভক্তি হবে। কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি রয়েছে এখানে? একাদশ, অর্থাৎ একের অধিক 10, এটি হচ্ছে কর্মধারয় সমাস। শিষ্টাচারের সমার্থক শব্দ কোনটি? শিষ্টাচার এর সমার্থক শব্দ হবে সদাচার, অর্থাৎ ভালো আচরণ, যেটি মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে, বিষয়টা খেয়াল রাখতে হবে। সাতনরিহার কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? সাতনরিহার কবিতাটি বা কাব্যগ্রন্থটি রচনা করেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি কার রচনা? 23 নম্বর তৈলচিত্রটি রচনা করেছেন আলাউদ্দিন আল আজাদ। বিজয়া নাটকটির রচয়িতা কে? বিজয়া বিশেষ করে হিন্দু নামের ক্ষেত্রে কিন্তু বিজয়া, যেমন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বা সনাতন ধর্ম যারা অবলম্বন করে তাদের কিন্তু বিজয়া দশমী তারা পালন করে, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী ভাই বোনের জন্য কিন্তু এটা কমন একটা নাম। তাহলে এক্ষেত্রে আমরা বিজয়াটা হচ্ছে শরৎবাবুর লেখা, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাটকটি রচনা করেছেন। বানান শুদ্ধি আমাদের বিগত কয়েকদিন ধরে আমরা এই বানানটি দিচ্ছি যাতে কোনো অবস্থাতেই ভুল না হয়, বানান শুদ্ধি গৃহিণী। তাহলে সঠিক উত্তর কোনটি করবো আপনারা নিশ্চয়ই জেনে গেছেন, অপশন ঘ। যিনি বক্তৃতা দানে পটু তাকে কি বলা হয়? বক্তৃতা দানে পটুকে বলা হয় বাগ্মী। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। একাদশে বৃহস্পতি, এটি আপনাদের জন্য একটি কাজ থাকবে, আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের এই মূল্যবান উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেওয়ার জন্য। পড়েছি মুঘলের হাতে খানা খেতে হবে সাথে, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে বিপদে পড়ে কাজ করা, গ্রাম বাংলার ভাষায় যেটা আমরা বলে থাকি চিপাই পড়ে কাজ করা, অনেক সময় আমরা বলি কিন্তু। তাহলে সঠিক উত্তর হবে বিপদে পড়ে কাজ করা। পুরুষ, আচ্ছা তৎপুরুষ, তাহলে এখানে তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান থাকে? তাহলে তৎপুরুষ সমাসে সর্বদাই কিন্তু পরপদ প্রধান থাকবে। অনুগ্রহ শব্দের বা অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি? অনুগ্রহ শব্দের বিপরীতার্থক শব্দ হবে, এখানে আমরা দয়া বলবো না কি বলবো? আসলে কি দয়া হবে না, অনুগ্রহ নিগ্রহ। আজ রবিবার নাটকটি কার রচয়িতা? আজ রবিবার, এটি রচনা করেছেন মামুনুর রশিদ, মাসুম রেজা নাকি হুমায়ুন আহমেদ? এটি কিন্তু হুমায়ুন আহমেদ রচনা করেছেন। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হিসেবে খ্যাত রয়েছেন শাহ মোহাম্মদ সগীর।
বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? এটি কিন্তু আমাদের অনেক সময় কনফিউজড হয়ে যায় যে কোনটি বলবে, দিগদর্শন নাকি সংবাদ প্রভাকর। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে দিগদর্শন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? এটা আমরা সবাই জানি যে ভানু সিংহ ঠাকুর। সাধু ও চলিত ভাষার পার্থক্যটা আসলে কোথায় হয়? সাধু ও চলিত ভাষার পার্থক্যটা যেটা হয় সেটা হচ্ছে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। নিচের কোনটি উপসর্গ বা উপসর্গ কোনটি? তাহলে এখানে হইতে, থেকেছে, দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো কিন্তু কারক বিভক্তির অপশনে পড়ে, সেক্ষেত্রে এই তিনটি অপশন কিন্তু আমরা নিতে পারছি না। অতি হচ্ছে উপসর্গ। আশ্চর্য এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে আ যুক্ত চর্য, বিসর্গ কিন্তু হবে না, আ যুক্ত চর্য। কেতা দুরস্থ শব্দটির সঠিক অর্থ কোনটি? কেতা দুরস্থ শব্দটির সঠিক উত্তর হচ্ছে পরিপাটি। এক্ষেত্রে আমরা ছোটবেলায় দেখবেন যে আমরা যখন স্কুলে যেতাম, আমাদের মা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের জামা কাপড় স্কুল ড্রেস পরিয়ে ইন করে দিয়ে মাথা সুন্দর করে আঁচড়িয়ে বেশ একটা পরিপাটি পরিপাটি ভাব আছে না, এই বিষয়টা কিন্তু। আই অ্যাটেন্ড ড্যাশ অফিস পাংচুয়ালি বাক্যে শূন্যস্থানে কোন শব্দটি বসবে? তাহলে এখানে অ্যাটেন্ড অ্যাট অফিস, তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যাটেন্ড অ্যাট অফিস পাংচুয়ালি। তাহলে পরবর্তীটি হবে, সরি, এখানে অ্যাটেন্ড অ্যাট হবে না, অ্যাটেন্ড টু অফিস হবে, সরি। এখানে সঠিক উত্তরটি হবে অ্যাটেন্ড টু, তাহলে আই অ্যাটেন্ড টু অফিস পাংচুয়ালি। এরপর রয়েছে নিচের কোনটি শুদ্ধ বাক্য বা সঠিক সেন্টেন্স? এখানে সঠিক সেন্টেন্সটি আমাদের যেটি হবে সেটি হচ্ছে এখানে আই টুক এ বাথ। এরপর রয়েছে আই হ্যাভ বট দ্য বুকস, সঠিক পরিবর্তিত ভয়েস কোনটি হবে? তাহলে পরিবর্তিত ভয়েস যদি বলি তাহলে দ্য বুকস হ্যাভ বিন বট বাই মি, এটি কিন্তু সঠিক উত্তর। ডেনাই, ডেনাই শব্দটির নাউন কোনটি হবে? তাহলে এখানে ডেনিয়াল শব্দটি হবে কিন্তু আমাদের নাউন ফর্ম। হি সাইড টু মি উইল ইউ গো হোম বাক্যটির ইনডিরেক্ট স্পিচটি কোনটি হবে? তাহলে এখানে হবে হি সেইড টু মি, তাহলে এখানে উইল ইউ গো হোম জিজ্ঞাসা করেছে, তাহলে নিশ্চয়ই এটি হবে ইম্পারেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হি আস্কড মি ইফ আই উড গো হোম, তাহলে এখানে এটি হবে আমাদের সঠিক উত্তর। দ্য মুভ ড্যাশ ডিসপ্রেসড রয়েছে, তাহলে এখানে আমাদের সঠিক শূন্যস্থানে বসবে কোন শব্দটি? তাহলে এখানে দ্য মুভ আর ডিসপ্রেসড। সঠিক শুদ্ধ বানান কোনটি বা বানান শুদ্ধিটি কোনটি? গতকালও আমাদের সম্ভবত এটা দেওয়া হয়েছিল, সঠিক হবে কমিউটেড। বাই অল মিনস, বাই অল মিনস শব্দটি একটি ইডিয়ম, সেটির অর্থ কি? এটি অর্থ হচ্ছে সার্টেইনলি। নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্যটি হচ্ছে হি ক্যান নট প্রনাউন্সিয়েট দ্য ওয়ার্ড। এম আই ওয়ান্টেড বাই ইউ, অ্যাক্টিভ ভয়েস কোনটি? এম আই ওয়ান্টেড বাই ইউ, তাহলে এখানে ডু ইউ ওয়ান্ট মি হবে নাকি ডাজ ইউ ওয়ান্ট মি হবে? যেহেতু ডাজ ইউ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে সেক্ষেত্রে হবে ডু ইউ ওয়ান্ট মি। এরপরে আমাদের রয়েছে কোনটি অ্যালাইড শব্দের সমার্থক শব্দ? অ্যালাইড শব্দের সমার্থক শব্দ কোনটি? তাহলে অ্যালাইড শব্দের সমার্থক শব্দ হবে ডিসপ্যান্ড। প্রিয় শিক্ষার্থী, আপনাদের প্রস্তুতিতে কিন্তু সহায়তা করার জন্য আমরা নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করছি। আশা করছি ভিডিওগুলো আপনাদের অবশ্যই উপকারে আসবে। আপনাদের জন্য একটা ছোট পিডিএফ শিট তৈরি করা হয়েছে, আপনারা চাইলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে বিস্তারিত নিয়ম দেওয়া থাকবে এবং স্লাইডেও দেওয়া থাকবে। আপনারা চাইলে আমাদের সেই কাঙ্ক্ষিত পিডিএফ শিটটি সংগ্রহ করে বাসায় কিন্তু আপনাদের প্রস্তুতিটি আরও ঝালাই করে নিতে পারেন। নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম এমন এক স্বাধীনতা, এরকম একটা কথা আছে না? তো অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে কথাটা সেটাই যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, হিউমিলিটি। অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড ডক্ট্রাইন, ডক্ট্রাইনের অ্যান্টোনিয়ামটা হবে ইর, অর্থাৎ ভুল। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ইরোর। ডক্ট্রাইন হচ্ছে মতবাদ হতে পারে, থিওরি যেটাকে আমরা বলি, থিওরি এই জাতীয় কিছু হতে পারে, তাহলে ইরোরটা আমরা করতে পারি। এরপরে যেটা রয়েছে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি, এটি কিন্তু এক সময় প্রচুর পরিমাণে প্রশ্ন এটি পরীক্ষায় আসতো। তাহলে এখানে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি, তাহলে সঠিক উত্তর হবে ওয়ান্স। হানি ইজ ড্যাশ সুইট, তাহলে হানি ইজ ভেরি সুইট, এটাই আমরা করতে পারবো। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ, তাহলে এখানে বিফোর হি রিটায়ার্ড,
তাহলে এখানে আমরা কি করতে পারি, যখন আফটার এবং বিফোরের যে ব্যবহারটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সের, যে আফটারের পরে এবং বিফোরের আগে সবসময় কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর বাকি অংশে তখন হবে সিম্পল পাস্ট টেন্স। পিডায়ারেটিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ, তাহলে এটি কোনো একটা বিসিএস এর প্রশ্ন আমার যতটুকু মনে পড়ে, তাহলে এটি সঠিক উত্তরটি হবে কোনটি, পিডায়ারেটিক রিলেটস টু ট্রিটমেন্ট অফ চিলড্রেন। শুদ্ধ বাক্য কোনটি, আবার একটি শুদ্ধ বাক্য হচ্ছে আই ফরবেড হিম, তাহলে আই ফরবেড হিম টু গো, এটি হবে সঠিক উত্তর, আই ফরবেড হিম টু গো। Choose the appropriate meaning of the idiom swan song. Swan song বলতে কোনো একটা লেখকের সর্বশেষ লেখা বোঝায়, অর্থাৎ লাস্ট ওয়ার্ড, তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব লাস্ট ওয়ার্ড। অ্যাডজেক্টিভ অফ ইনভেই, ইনভেইর অ্যাডজেক্টিভ কোনটি, এটি হবে এনভিয়াস। নিচের কোন সংখ্যাটি বৃহত্তম, তাহলে এখানে আমরা বৃহত্তম কিভাবে নির্ণয় করব, তাহলে আমরা একটু অপশনগুলো ধরে করি। এখানে 0.3 রয়েছে, আমরা এটা একটু পরে করি, পরেরটা রয়েছে 1/3, তাহলে 1/3কে আমরা কিভাবে করতে পারি, 1/3কে আমরা এভাবে যদি 10 নিই, তাহলে এখানে 0.0, তাহলে এখানে 3 3 9, এটাও 3-এর কাছাকাছি হচ্ছে, বা 0.3 হয়েছে 2/5, তাহলে এখানে 2/5, একইভাবে আমরা 20 করে নিতে পারি, তাহলে এখানে 4 5 20, তাহলে এখানে 4 হলো, আমাদের এখানে বৃহত্তম বলেছে। এখন আমাদের এটা কিন্তু জানা নাই, এটা দুটো 3 হয়েছে, এটা 4 হয়েছে, এখন এটা আমাদের জানতে হবে। তাহলে এটাকে যদি আমরা রুট ওভার করি 0.3, তাহলে এখানে 0.3কে যদি আমরা রুট ওভার করি তাহলে আমাদের 5 সামথিং হবে, আমার পুরোটা মনে নেই, অনেক আগে করা, 0.54 তারপরে সামথিং হবে, তাহলে আমাদের এটাই অ্যান্সারটা হবে সবচেয়ে বড়। বার্ষিক শতকরা 6 টাকা হার মুনাফায় কত সময়ে 450 টাকা মুনাফা আসলে 558 টাকা হবে, তাহলে এখানে আমাদের মুনাফা আসলে বলেছে কত টাকা, 6 টাকা হার মুনাফা, তাহলে এখানে আমরা মুনাফা আসলে, এখানে মুনাফাটা আগে বের করে নিব, তাহলে মুনাফা কত, 558 ভাগ 450 টাকা, 801, তাহলে 100 কত টাকা, 8 টাকা। তাহলে এখানে 6 টাকা, এখানে আমাদের বার্ষিক শতকরা কত বলেছে, 6 টাকা হারে বলেছে, এখানে কত সময়, এখানে আমাদের সময়টা, তাহলে এখন আমাদের যেটি করতে হবে সময় বের করতে হবে। এখন আমরা যে 108 টাকা বের করেছি, এখন এই যে 6, তাহলে আমরা এখন হিসাব করব যে বার্ষিক 6 কাটা, এখানে 450-এর উপর যদি আমরা 6 দিয়েও করি, এটি কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে অনেকভাবে কিন্তু করা যেতে পারে, বাট যেহেতু এমসিকিউ পরীক্ষা আমাদের তো সময় বাঁচাতে হবে, রাইট। তাহলে এটা যদি আমরা এইভাবে করি যে আমাদের এখানে কত, 100 টাকায়, একটু দেখবেন 100 টাকায় 6 টাকা মুনাফা হয় কত বছরে, 1 বছরে, যেহেতু বার্ষিক বলছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ফরম্যাট, এই ফরম্যাটে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে 100 টাকায় 6 টাকা মুনাফা হয় 1 বছরে, তাহলে 1 টাকায় কত হবে, তাহলে সবগুলো 1 হবে না, তাহলে এখানে 100 গুণন 1 ভাগ 6, তাহলে এখানে 100 গুণন 1 ভাগ 6। এবার আমাদের কত টাকা বলেছিল, এখানে 450, মুনাফা আসলে কত হবে, 558 টাকা হবে, বাট 558 তো এখানে আর নিতে পারবো না, এই যে প্রথমে যে 108 টাকা বের করেছি সেইটা নিতে হবে, তাহলে এখানে আমাদের লিখতে হবে কত, 450 টাকা মুনাফা হয় 108 টাকা, তাহলে এখন আমাদের এখানে কত কত গুণ করব, তাহলে এখানে আমাদের গুণ করতে হবে 100 গুণন, এই যে আমাদের মুনাফা 108, নিচে যাবে 6 গুণন আমাদের যে 450 টাকা, এটা এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা আমাদের অ্যান্সারটা বের করতে পারবো। তাহলে প্রথমে এই শূন্য দিয়ে আমরা এই শূন্যকে কাটবো, 6 দিয়ে আমরা 108কে যদি কাটি, আচ্ছা 6 দিয়ে হবে না, আমরা এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 3, এখানে 2 দিয়ে কাটলে হবে 5, 5 দিয়ে এখানে কাটলে হবে কত, 9। এবারে আমরা 3 নং 27, 27 দিয়ে কেটে 9 দিয়েও কিন্তু এখানে কাটতে পারি, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 8 হাত থেকে 1, 9কে 9 আর 1-এ 10, তাহলে এখানে হলো 12, আর এখানে যে 3 থাকলো এই 3 দিয়ে আমরা 12কে কাটলে কত হলো, 4 হলো, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে কত, 4 বছর। একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান,
বর্গের পরিসীমা 24 সেন্টিমিটার এবং আয়তের প্রস্থ 4 সেন্টিমিটার হলে আয়তের পরিসীমা কত হবে? তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? বর্গের পরিসীমা আছে। বর্গের পরিসীমা কাকে বলে? 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য, এটাই তো। তাহলে এখান থেকে আমরা যদি 4 ভাগ করি তাহলে কত হবে? 6 হবে। আর সেটাকে যদি আমরা স্কয়ার করি 6 6 36, সেটা বর্গের ক্ষেত্রফল হবে। তাহলে এই 36টাই হবে আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম আমরা? 36। প্রস্থ কত আছে? 4। তাহলে এখানে আমাদের আয়তের পরিসীমা, তাহলে এখান থেকে আমার নিশ্চয়ই দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এখানে আমরা 4 দিয়ে 36কে কাটলে কত হবে? 9। তাহলে এই 9টা কি হচ্ছে? দৈর্ঘ্য প্লাস 4টা হচ্ছে প্রস্থ। তাহলে 9 4 কত হচ্ছে? 13 গুণন 2, 13 দুগুণে 26। তাহলে এই 26টা হবে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল কত হবে? তাহলে বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে ক্ষেত্রফল হয়ে যাবে তখন 4 গুণ। একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? যত তত কথাটি উল্লেখ আছে কিনা? এখানে যত তত যখন উল্লেখ থাকবে দুটা যোগ করবেন, 35 আর 25 দুটা যোগ করলে কত হবে? 60/2, তাহলে কত হলো? 30 হলো। আর এই 30টাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আবার বলছি, যত তত কথা উল্লেখ থাকলে দুটো যোগ করবেন, 2 দ্বারা ভাগ করবেন, যেটি হবে সেটি অ্যান্সার। এরপরে রয়েছে রহিম ও করিমের নম্বরের অনুপাত 3:4, রহিম মোহনের নম্বরের অনুপাত 6:7 হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? তাহলে এখানে আমাদের লিখতে হবে প্রথমে রহিম, আমরা রহিম করিম আর দিয়ে লিখি, হ্যাঁ, করিম এবং রহিম। এখানে একটু লিখতে হবে করিম রহিম, একটুখানি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। করিম রহিম কত? 3 4। এরপরে আমাদের রয়েছে কত? রহিম মোহন, তাহলে রহিম মোহন, রহিম মোহন কত রয়েছে এখানে? 6 7। ওকে, তাহলে এখন উভয় পক্ষে কে আছে আমাদের? নিশ্চয়ই রহিম আছে, তাই না? তার মানে এখানে আমাদের এই 6 দিয়ে এটাকে এবং 4 দিয়ে এই ইস্টুকে আমরা গুণ করব। তাহলে এখানে 6 দিয়ে যদি গুণ করি তাহলে 3 6 18 ইস্টু 4 6 24। আর এটাকে যদি আমরা 4 দ্বারা করি তাহলে 4 6 24, 4 7 28। তাহলে এই যে 18 আর 28 পেলাম, এটা কার কার পেলাম? করিম আর মোহনের পেলাম। তাহলে করিম আর মোহনের এটি আমরা পেয়ে গেছি, বাট এখানে তো আমাদের 18 28 নাই। তাহলে 18 আর 28 নাই, তাহলে 18:28 2 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে কত হবে? 9 আর 14 হবে। তাহলে এবারে তো 9 14 থাকার কথা, তাহলে 9 14 রয়েছে, এটাই সঠিক উত্তর। পিতা পুত্রের বয়সের সমষ্টি 74 বছর এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে 7:2 ছিল। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এটা আমরা একটু অপশন ধারি করি। যেমন বর্তমান সমষ্টি 74 বছর, তাদের বয়সের 10 বছর পূর্বে কত ছিল? 7। তাহলে 10 বছর পরে তাদের অনুপাতটা কত হবে? তাহলে এখানে যদি আমরা অপশন ধরে করি, অপশন ধরে আমাদের এখানে, আচ্ছা অপশন না, আমরা নর্মালি করি। ওকে, তাহলে আমাদের এখানে প্রথমে রয়েছে কত? 74 বছর। তাহলে এখান থেকে আমরা 10 10 20, যেহেতু 10 বছর পূর্বের কথা বলেছে, 20 বিয়োগ করব, কত হবে? 54। এবারে আমাদের 7:2 অর্থাৎ 7 2 9 দ্বারা ভাগ করব, তাহলে 9 দ্বারা ভাগ করলে কত হবে? 6। তাহলে 6 7 42 এবং 6 দুগুণে 12। এটা হচ্ছে আমাদের 10 বছর, এখানে আমাদের 10 বছর পূর্বে ছিল। তাহলে এখন আমাদের 10 বছর পরের বয়সটা অনুপাতটা চাইছে, তাহলে এখানে আমাদের 10 10 20 যোগ করতে হবে। তাহলে কত হবে এখানে? 62 32। এটাকে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে? 31 16। তার মানে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 31:16। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যেটি রয়েছে a + b = 5, a - b = 3 হলে a b এর মান কত? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের এমন দুটি সংখ্যা নিতে হবে যাতে এই দুটি শর্ত ফিল আপ হয়। আমরা যদি এখানে 4 এবং 1 নেই, a = 4, b = 1, তাহলে 4 এর আগে 5, 4 এর আগে 3, প্লাসের ক্ষেত্রে 5, মাইনাসের ক্ষেত্রে 3 হয়। তার মানে 4 এবং 1 গুণ করলে 4 হয়, তার মানে a b এর মানটা 4। এভাবে কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন। একজন পুরুষ যে কাজ একদিনে করতে পারে
ওই কাজ একজন স্ত্রীলোকের করতে 3 দিন লাগে। তাহলে একটি কাজ 15 জন পুরুষ একদিনে করতে পারলে ওই কাজ একদিনে করতে কতজন স্ত্রী লোকের প্রয়োজন হবে? তাহলে এটা খুব সহজেই ভাববেন যে 3 গুণ সময় লাগে, তাহলে এখানে 3 গুণন 15, তাহলে 45 জন স্ত্রী লোকের প্রয়োজন হবে। 9, 11, 15, 23, 39 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? তাহলে এখানে যেটি করতে হবে, সিকোয়েন্সটা আমাদের দেখতে হবে আসলে কোন সিকোয়েন্সটা রয়েছে। তাহলে 9, 2, 11, 4, 15, 8, 16, 32, তাহলে এভাবে আমাদের হবে। তাহলে এখানে কত আছে? 2, 4, 8, 16, 32, তাহলে 9 আর 2, 11, অর্থাৎ 1, এককের ঘরে 1 থাকবে, সেক্ষেত্রে 71টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরীক্ষায় কয়ের প্রাপ্ত নাম্বার যথাক্রমে 82, 85, 92, চতুর্থ পরীক্ষায় কত নাম্বার পেতে হবে যাতে তার গড় প্রাপ্ত নাম্বারটা 87 হয়? তাহলে আমাদের মোট পরীক্ষার সংখ্যা কতটি? চতুর্থ, অর্থাৎ 4টি। তার মানে 4 গুণন 87 করতে হবে। 4 গুণন 87, 4 7 28, 4 8 32 আর 2 34, তাহলে তার মোট নাম্বার পেতে হবে 348। সে পেয়েছে কত? 82, 85, 92, তাহলে এই দুটি করতে হবে 82, 85 এবং 92। তাহলে এখানে 5, 2, 7, এখানে আমরা যোগ করব 2, 2, 4, 5, 4, 9, এখানে 8, 8, 16, আচ্ছা 3 8 24 আর 1 25, তাহলে এখানে এই দুটার এখন আমাদের বিয়োগফল করতে হবে, অর্থাৎ মোট প্রাপ্ত নাম্বার পেতে হবে তাকে 348, বাট পেয়েছে সে কত? 259। তাহলে 9 আছে কত হলে 18 হবে? 9 হাতে 1, আমরা আর হিসাব করব না এককের ঘরে 9 আছে কোনোটাতে কিনা। এককের ঘরে 9 আছে আমাদের একটাতেই, সেটি কোনটা? 89, তার মানে এটি হবে আমাদের সঠিক উত্তর। পূর্ববর্তী বছরের তুলনায় 2010 সালে চালের মূল্য 10% বৃদ্ধি পায়, 2011 সালে চালের মূল্য 5% হ্রাস পায়। 9 সালের তুলনায় 11 সালে চালের মূল্য কত বৃদ্ধি পেয়েছে? তাহলে প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, তারপরে 5% কমে গেছে। তাহলে আমাদের অ্যান্সারটা কীভাবে বের করতে হবে? এখানে তাহলে আমাদের কিন্তু মোটের উপর, যেমন প্রথমে ছিল 100 টাকা, সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 110 টাকা, তাহলে 110-এর উপর আমাদের আবার কত পার্সেন্ট গেছে? 5%, অর্থাৎ 5, 11, 55, তার মানে 5.5% আমাদের। তাহলে এখানে মোটের উপর বৃদ্ধি পেয়েছে কত? 4.5%, অর্থাৎ 4.5% মোটের উপর বৃদ্ধি পেয়েছে। আমি যদি বিষয়টা আপনাদের একটুখানি বুঝিয়ে বলি, যে ধরি 100 টাকা ছিল, সেটা 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 10% বৃদ্ধি হলে আমাদের কত টাকা হলো? 110 টাকা হলো। পরবর্তীতে এই 110 টাকায় আবার কত টাকা কমে গেছে? সরি, এই 110 টাকার উপরে আবার কত টাকা কমে গেছে? আচ্ছা, এখানে 5% হ্রাস পেয়েছে, তাহলে 5% যদি আমরা এখানে বিয়োগ করি, তাহলে 5% কত হবে? 5.5। তাহলে 110 থেকে যদি আমরা 5.5 বাদ দিই, তাহলে আমাদের কত হবে? 104.5। তাহলে এই যে 100 টাকায় মোট কত বৃদ্ধি পেল? 4.5, অর্থাৎ 4.5%। কোনো ত্রিভুজের 3 কোণের দ্বিখণ্ডক দ্বয় বা দ্বিখণ্ডকগুলোকে যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হয়? গতকাল আমরা ভর কেন্দ্র নিয়ে কথা বলেছিলাম, আজকে এখানে ত্রিভুজের 3 কোণের দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হয়? এটি হবে অন্তঃকেন্দ্র। গতকাল আমরা করেছিলাম ভর কেন্দ্র নিয়ে। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, তাহলে প্রথম শর্তটা মিলাতে হবে। 5 7 35, 5 9 45, 5 5 25, 5 10 50। প্রথম শর্ত ঠিক আছে। 3 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে, তাহলে আমরা 3 যদি একটু যোগ করে দেখি, তাহলে অ্যান্সারটা আমরা পাবো। 3 যদি এখানে যোগ করি, তাহলে কত হবে? 38, এখানে হবে 10, আমাদের 4 গুণ হয় না। এখানে কত হবে? 3 যোগ করলে 53, 13, 4 তারাং 52 হয় না। 45-এর সাথে যদি 3 গুণ করলে 48, আর এখানে হবে 12, 4 বারাং 48, তার মানে আমাদের গ নাম্বার অপশনে কিন্তু শর্তটা ফিল আপ করে, এটি অ্যান্সার। একটি বানর 14 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠে পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সেকেন্ড সময় লাগবে? আমরা বিগত লিখিত পরীক্ষাগুলোর যে মডেল টেস্টগুলো রয়েছে বা অন্যান্য বেশ কিছু এই ধরনের অঙ্ক কিন্তু বেশ কয়েকবার দিয়েছি। অঙ্কটা আমি সমাধান করে দিচ্ছি, কিন্তু তার আগে কথা হচ্ছে, এত বাঁশ থাকতে পিচ্ছিল বাঁশটাতেই কেন উঠতে হবে? একটা প্রশ্ন আসে না? ওকে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন,
যে বানরটা যখন শেষবার যাবে তখন কিন্তু আর নিচে নামবে না। শেষবার যখন 1 সেকেন্ড সময় নষ্ট করে বা 1 মিনিট 1 সেকেন্ড সময়ে শেষবার যে যাবে আর কিন্তু নিচে নামবে না। তার মানে আমাদের এই যে 3 মিটার, এই 3 মিটারটা মোটের উপর থেকে বাদ দিতে হবে। তাহলে 14 3, তাহলে কত থাকলো 11। তাহলে আমাদের হিসাব করতে হবে 11 মিটারের উপর। এখন কথা হচ্ছে প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে, পরবর্তী সেকেন্ডে 2 মিটার নামে, তাহলে মোট অতিক্রান্ত সময় কত? 1 আর 1 2 সেকেন্ড। তাহলে 3 মিটার উঠলো, 1 মিটার নামলো, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 2 মিটার। তাহলে 2 সেকেন্ডে 2 মিটার, 1 সেকেন্ডে 1 মিটার। তাহলে আমাদের এখানে কত হলো? 11। তার মানে 11 সেকেন্ডে 11 মিটার সে যাইতে পারবে। এখন ওই যে শেষবার যখন উঠবে তখন তো আর নামবে না, তাহলে সেইটাও কিন্তু আমাদের এখানে 1 সেকেন্ড যোগ করে দিতে হবে। তাহলে আমাদের 11 আর 1 কত সেকেন্ড হলো? 12 সেকেন্ড কিন্তু হয়ে যাবে। এরপরে রয়েছে x+3 x-3কে x² - 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে এখানে x² - 9 আর x² - 6, তাহলে এখানে আমাদের কত হবে? আচ্ছা, ভাগ বলছে তাই না? তাহলে ভাগ যদি করা হয় তাহলে এক্ষেত্রে আমাদের -3 তো হওয়ার কথা। +3 -3, হ্যাঁ -3টাই হবে আমাদের রাইট আনসার। এরপর রয়েছে x+1/x = √3 হলে x³ + 1/x³ এর মান কত? এটা খুবই সহজে করবেন, 5 সেকেন্ডের অঙ্ক হবে। মান কিউব -3:1 এভাবে করবেন। মান কিউব -3 ইন্টু মান, আমাদের মান কত দেওয়া রয়েছে? √3। তাহলে √3³ -3 √3। তাহলে এখানে 3√3 -3√3 = এ বিগ 0। তার মানে এই জিরোটাই হবে আমাদের রাইট অ্যান্সার। x² + px + 6 এর মূল দুটি সমান যদি p > 0, তবে p এর মান কত হবে? তাহলে এক্ষেত্রে p এর মানটা হবে √48 হবে না, √24। √24টা হবে আমাদের সঠিক উত্তর। x² - 11x + 30 x³ - 4x² - 2x - 15 এর গসাগু কত? এটা একটা অনেক বড় অঙ্কটা পুরোটাই করতে হবে। এটার অ্যান্সারটা কত হবে? আমরা অ্যান্সারটা যদি বলি, তাহলে যেহেতু গসাগু বলেছে তাহলে আমরা এখানে যদি করি তাহলে 5 6 30, তাহলে x - 5টা আমরা পাবো। x - 5টাই আমাদের অ্যান্সারটা হবে এখানে। এরপর রয়েছে √3 × √5 এর উপর পাওয়ার 4 রয়েছে। তাহলে আমরা যদি এইভাবে করি √3 × √5, তারপর রয়েছে পাওয়ার 4। তাহলে পাওয়ার 4 যদি কি আমরা এইভাবে আলাদা করতে পারি তো, তাই না? আলাদা যদি করতে পারি √3 উপর স্কোয়ার, √3 উপর স্কোয়ার, এটাও তো করতে পারি। তাহলে √3 উপর স্কোয়ার হলে কত হবে? 9 হবে। এখানেও √3 উপর যদি √5 উপর যদি আমরা আবার স্কোয়ার করি 2বার, তাহলে কত হবে? 5 × 5, তাহলে কত হবে? 25 হবে। তাহলে 5 নং 45-এর 5 হাতে 4, 9 দুগুণে 18, 4 22, 225 অ্যান্সার। আসলে 225 অ্যান্সার আছে কি না? হ্যাঁ রয়েছে, এটি সঠিক উত্তর। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটি বগুড়া জেলায় অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য আবারও জানিয়ে রাখি, আপনাদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য আমাদের ছোট্ট একটি পিডিএফ শিট তৈরি করা হয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত থাকবে, সেখান থেকে দেখে আপনারা কিন্তু আমাদের পিডিএফটি সংগ্রহ করতে পারবেন। পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ কি? বর্তমানে সবচেয়ে বেশি যে বিষয়টা আলাপ আলোচনা হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, যে সেন্ট মার্টিন দ্বীপে যেতে রেজিস্ট্রেশন করতে হবে। আসলে কেউ এটার পক্ষে বিপক্ষে, কেউ এটাকে নিয়ে ট্রল করছে, কেউ বিরোধী দল, কেউ বিভিন্ন দলের উপর এভাবে কথা বলছে। আসলে বিষয়গুলো হয় যে আমরা অনেকে এই কথাটা বলি যে সেন্ট মার্টিন নিজেদের দেশে অবস্থিত, কেন রেজিস্ট্রেশন করে যেতে হবে, নানামুখী সমালোচনা হচ্ছে। কিন্তু আসলে আমরা এটা জানি, নিজেরা যদি শুদ্ধ না হই, আমরা নিজেরা যদি শুধরে না যাই তাহলে হবে না। আমরা যখন সেন্ট মার্টিন একটা প্রবাল দ্বীপ, সেখানে আমরা গিয়ে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, পলিথিন, প্লাস্টিক জাত বোতল, নানা রকম জিনিস যেটা আমাদের সেন্ট মার্টিন দ্বীপের প্রবালকে ক্ষতিগ্রস্ত করে, আমার মনে হয় এই পরিবেশগত সুরক্ষার জন্য হয়তো বা এই ধরনের কোনো একটা পদক্ষেপ নেওয়া হতে পারে, যদিও এখনো পর্যন্ত কোনো নিশ্চিত কোনো তথ্য আমার কাছে আসেনি।
তাহলে এখানে পরিবেশ দূষণ হ্রাস করার জন্য পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল, যদিও বর্তমানে এরকম হাজারো পলিথিন চলছে। মালদ্বীপ গঠিত হয়েছে কি? একই কথা, মালদ্বীপ গঠিত হয়েছে অনেকগুলো দ্বীপ নিয়ে। লালবাগ কেল্লার আদি নাম কি? লালবাগ কেল্লার আদি নাম বা পূর্ব নাম বলা হয় আওরঙ্গাবাদ দুর্গ। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি? ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ করা হয়। ক্লোরোফিল বিহীন উদ্ভিদ কোনটি? ক্লোরোফিল থাকলে সেখানে সবুজের কোনো অস্তিত্ব থাকবে না, তাহলে সেক্ষেত্রে ব্যাঙের ছাতাটা হবে সঠিক উত্তর। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত হয়? রাষ্ট্র মোট 4টি উপাদান নিয়ে গঠিত হয়। শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত? যেহেতু এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষা, সেক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। তাহলে শিক্ষকের অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো, এই জিনিসটা কিন্তু খুব জরুরি। স্থায়ী সালিসি আদালত কোথায়? স্থায়ী সালিসি আদালত এটা মূলত হেগে। সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফফার খান। রংধনু সৃষ্টির সময় কণাগুলো অর্থাৎ পানি কণাগুলো কিসের কাজ করে? পানি কণাগুলো কিন্তু প্রিজমের কাজ করে থাকে। ইউরোপে রেনেসা শুরু হয় কবে? ইউরোপে রেনেসা শুরু হয়েছিল কোন শতাব্দীতে? এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি হচ্ছে 14শ শতাব্দীতে। উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? উত্তমাশা অন্তরীপ এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত, যেটাকে দ্য গড হোপ বা কেপ অফ গুড হোপ বলা হয়ে থাকে। হিজরি সন শুরু হয় কোন সালে? হিজরি সাল শুরু হয়েছে 622 সাল থেকে। কোন রক্তকে সার্বজনীন গ্রহিতা বলা হয়? এখানে একটুখানি টেকনিক্যালি মনে রাখবেন, গ্রহিতা মানে গ্রহণ করে। যেখানে গ্রহণ হয় সেখানে একসাথে সবাই যদি দেয় তাহলে সেখানে এলোমেলো একটা অবস্থা শুরু হয়, তার মানে সেটি অনেকগুলো হয়ে যাচ্ছে, তার মানে সেখানে এবিটা হচ্ছে সার্বজনীন গ্রহিতা। আর দাতা কোনটি হবে? সবার কাছ থেকে যখন আমরা ছিনিয়ে নেব সে শূন্য হয়ে যায়, গোল হয়ে যাবে, তাহলে এরকম একটা চিন্তা ভাবনা করবেন, তাহলে সেটি হবে, এটা হচ্ছে দাতা গ্রুপ আর এবিটা হচ্ছে গ্রহিতা গ্রুপ। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? এটি আপনারা সবাই পারবেন, এটা হচ্ছে বৃহস্পতি। মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? এখানে সঠিক উত্তরটি হবে মালাক্কা প্রণালী। আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি, উক্তিটি কার? উক্তিটা হচ্ছে ফিদেল ক্যাস্ট্রোর। প্রিয় শিক্ষার্থী, আপনারা অনেকেই হয়তোবা এই কথাটা ভাবতে পারেন যে যেহেতু বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, সেক্ষেত্রে শেখ মুজিব থেকে প্রশ্নটা আসবে না। আসলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনাটা রয়েছে। সরাসরি যে প্রশ্নগুলো আগে আসতো সেই ধরনের প্রশ্ন না আসলেও এই যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের বক্তব্য সম্পর্কিত তথ্যগুলো কিন্তু আসতে পারে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা রয়েছে? তাহলে এখানে হবে এটি 28-2 নাম্বার অনুচ্ছেদে। বিকেএসপি কি? বিকেএসপি হচ্ছে একটি ক্রীড়া সংস্থার নাম, যেটাকে বাংলাদেশ ক্রীড়া সংস্থা প্রতিষ্ঠান নামে বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাছে একটুখানি জানিয়ে রাখি যে গত ভিডিওটি একটুখানি বড় হয়, আপনারা অনেকেই অভিযোগ করেছেন, তাই আপনাদের ভিডিওটি যাতে বেশি বড় না হয় সেজন্য আমাদের আজকে 80 মার্কের মডেল টেস্টটি আপলোড করা হলো। যেখান থেকে ভিডিওটি দেখলেন অথবা শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নযুক্ত এক্সক্লুসিভ মডেল টেস্টে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, নিজেদের স্বপ্ন পূরণ করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।